Students and my dear viewers as well. Why am I welcoming my dear viewers? Because nowadays I'm getting my viewers outside my students as well. So I welcome you as well. Okay, let's start a lesson from class 7. J.C. Bose, A Beautiful Mind. J.C. Bose সম্পর্কে একটা টেক্সট বলতে পারি, এটা একটা ছোটখাটো বায়োগ্রাফি. Let's start. A biography is the life story of someone usually eminent. The person may be alive or dead. Biographies are always written by somebody other than the person himself. We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. বায়োগ্রাফি হচ্ছে কোনো একটা সাধারণত বিখ্যাত মানুষেরই জীবনের গল্প. মানুষটা হতে পারে জীবিত বা মৃত. বায়োগ্রাফি সাধারণত সেই মানুষটা বাদ দিয়ে অন্য কেউ লিখলেই সেটা বায়োগ্রাফি, অর্থাৎ একটা ব্যক্তি তার নিজের জীবন নিয়ে লিখলে সেটাকে বায়োগ্রাফি বলতে পারি না, সেটা অটোবায়োগ্রাফি হয়ে যায়, আত্মজীবনী হয়ে যায়. তো তার ব্যাপারে অন্য কেউ লিখলে সেটা বায়োগ্রাফি হয়. তো আমরা সাধারণত বিখ্যাত মানুষের বায়োগ্রাফি পড়ি, জীবনী পড়ি, যাতে আমরা চেষ্টা করতে পারি, জানতে পারি, তাদের মতো শিখতে পারি, তাদের মতো হওয়ার চেষ্টা করতে পারি, তার জন্য. আচ্ছা, তারপরে একটা পার্ট রয়েছে লেটস শেয়ার. দেখি এখানে 3টে প্রশ্ন করা রয়েছে. কি আছে? ক্যান ইউ নেম এনি এমিনেন্ট পার্সন অফ ইউর ডিস্ট্রিক্ট? তোমার জেলার কিছু বিখ্যাত মানুষের নাম তুমি বলতে পারো? তুমি যে জেলায় বাস করছো তার উপর থেকে যদি নাম জেনে থাকো তাহলে বলতেই পারো. হু ইজ দিস পার্সন ইন দ্য পিকচার? আচ্ছা, এই ছবিতে যে ব্যক্তিটাকে দেখাচ্ছে ইনি কে? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট হিম? তুমি কি ওনার ব্যাপারে কিছু জানো? দেখা যাক ওনার ব্যাপারে কী বলা আছে. ইউনিট 1, লেটস রিড. Historically, in 1895, India was under the British rule. ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে. A different history was made that year at the town hall in Calcutta. সেই বছরই কলকাতার টাউন হলে একটা ভিন্ন ইতিহাস তৈরি হয়েছিল. An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জগদীশচন্দ্র বোস তখন একটা বেশ ইন্টারেস্টিং প্রদর্শন ঘটিয়েছিল. এভরিওয়ান ওয়াজ ওভারঅড হোয়েন দি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলড ফ্রম দি লেকচার হল টু এ থার্ড রুম অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে. প্রত্যেকে তো অবাক হয়ে গেছিল যখন নাকি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা কিনা ট্রাভেল করেছিল একটা লেকচার হল থেকে 3টে ঘর দূরে, যেটা কিনা 75 মিটার দূরে অবস্থিত. অর্থাৎ এক ঘর থেকে 75 মিটার দূরে আরও 3টে ঘরের মাঝখান থেকে দেওয়াল ভেদ করে চলে গেছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ. দিজ ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস. এই ওয়েভগুলো 3খানা একেবারে সলিড দেওয়াল ভেদ করে গিয়েছিল. দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট হুইচ পেভড দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দি ওয়ার্ল্ড. এটা একটা লক্ষণীয় ঘটনা ছিল, যেটা কিনা ভবিষ্যতে অনেক গবেষণার একটা পথ খুলে দিল. Born on 30th November 1858 at Bikrampur, now Munshigঞ্জ district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents, a physicist, biologist, botanist, as well as a writer of science fiction. 1858 সালের 30শে নভেম্বর বিক্রমপুরে জন্মগ্রহণ করেন, যেটা কিনা বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়. জগদীশচন্দ্র বসু ছিল বিভিন্ন প্রতিভার অধিকারী. ওনার অনেক রকম প্রতিভা ছিল. উনি ছিলেন একজন পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং উদ্ভিদ বিজ্ঞানী. আবার পাশাপাশি কল্পবিজ্ঞান নিয়ে লেখালেখি করতেন. সায়েন্স ফিকশন মানে এমন কিছু বিষয় নিয়ে লিখবেন যেটা মানে আবিষ্কার হয়নি বা সৃষ্টি হয়নি, যেটা কল্পনায় চলছে, হতে পারে ভবিষ্যতে সেটা বাস্তবে রূপান্তরিত হবে, ওটা সায়েন্স ফিকশন. যেরকম হতে পারে তার উপর লেখালেখি. হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ ব্রহ্ম সমাজ. ওনার বাবা ভগবান চন্দ্র বসু ছিলেন ব্রহ্ম সমাজের একজন নেতা. হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বর্ধমান অ্যান্ড ইন আদার প্লেসেস. উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে বর্ধমান, ফরিদপুর এবং অন্যান্য জায়গায়ও কাজ করেছেন.
Jagadish Chandra Bose's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশ চন্দ্র বসুর শিক্ষা শুরু হয়েছিল একটা ভার্নাকুলার মানে স্বদেশি ভাষার বিদ্যালয়ে, কারণ তার বাবা এটা বিশ্বাস করতেন যে একটা মানুষকে তার মাতৃভাষা আগে শিখতে হবে অন্য কোনো ভাষা শেখার আগে। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, তাছাড়াও একজনকে বা আমাদের প্রত্যেককে আগে নিজের মানুষদেরকে জানা উচিত, নিজের জাত, নিজের দেশ, স্বদেশি মানুষগুলোকে আগে জানবো না, তারপরে তো বাইরে। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেইড, বিক্রমপুরে একটা কনফারেন্সে 1915 সালে বোস একবার বলেছিলেন, At that time, sending children to English schools was a privilege status symbol. তখনকার সময়ে কোনো বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো বেশ গর্বের একটা ব্যাপার ছিল, একটা স্টেটাসের ব্যাপার ছিল। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side, and the son of a fisherman sat on my left. ভার্নাকুলার স্কুলে যেখানে নাকি আমাকে পাঠানো হয়েছিল পড়াশুনো করার জন্য, সেখানে আমার বাবার একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট ছিল, মানে কর্মচারী ছিল, তার সন্তানও পড়তো, সে আমার ডান দিকে বসতো, আর এক জেলের ছেলে সে আমার বাঁ দিকে বসতো। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সঙ্গী। আই লিসেন্ড স্পেলবাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, আমি তো একেবারে বাকরুদ্ধ হয়ে তাদের বলা পাখি, পশু এবং জলজ প্রাণীর গল্প শুনতাম। Perhaps these stories created in my mind a keen interest in investing the workings of nature. হয়তো ছোটোবেলার ওই সমস্ত গল্পগুলো শোনাতেই আমার মনে ঢুকে গেছিলো ভালো মতো, আর সেখান থেকে আমার মধ্যে গভীর একটা আগ্রহ জন্মেছিল এই প্রকৃতিকে নিয়ে কিছু করার জন্য। When I returned home from school accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. যখন আমি বাড়ি ফিরতাম স্কুল থেকে, আমার বন্ধুরাও আমার সাথে আসতো, তখন আমার মা আমাদেরকে ওয়েলকাম করতো আর প্রত্যেককে কোনো রকম ভেদাভেদ না দেখে খেতে দিত। এইরকম একটা বিষয় কিন্তু আমরা পাই আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের জীবনীতেও। ওটা অবশ্য আত্মজীবনী, সেখানে তো পাই ওনার মাও নাকি এইরকম তার বন্ধুদেরকে জাত ঠাত না বিচার করেই তাদেরকে একসাথে খেতে দিতেন। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. এখানে দু জায়গায় দেখো সিঙ্গেল কোট করে দিয়েছে, বলছে তার আগে কথাটা বলিনি, বলছে আমি ছোটোবেলা এটা কখনো বিশ্বাসই করিনি যে প্রাণী বলে কেউ আছে, লো কাস্ট বলে কেউ আছে, নিচু জাত বলে কিছু আছে। ছোটোবেলা থেকে আমি এসব কিছু জানতেই পারিনি, কারণ আমার বন্ধুত্বের জন্য আমি কখনো এগুলো অনুভবই করিনি। কিন্তু তখনকার দিনে আজকালকার যুগে তো এটা রয়েইছে, তখনকার দিনে কিন্তু এটা খুব রয়েছে, এবং উনি বলছেন আমি এটা অনুভবই করিনি। এবং তার এই পুরো শ্রেয়টা যাচ্ছে কিন্তু তার পিতামাতার উপরে, অর্থাৎ বাবা মাই আমাদেরকে শেখায় যে কার সাথে কথা বলবো কার সাথে বলবো না। ওনার বাবা মা কিন্তু একেবারে এই কাজটা করেননি, কোনো রকম ভেদাভেদে কখনো শিক্ষাই দেয়নি, তাই উনিও সেই রকমই তৈরি হয়েছে। যাকে আই নেভার রিয়েলাইজড দ্যাট দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম কমন টু দ্য কমিউনিটিজ হিন্দুজ অ্যান্ড মুসলিম। আমি কখনো এটা উপলব্ধিই করিনি যে এই দুটো সম্প্রদায় হিন্দু আর মুসলিমদের মধ্যে যে কোনো সমস্যা বলেও কিছু আছে। এখান থেকে ওনার স্পিচটা থেকে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে যে ভেদাভেদের বিষয়গুলো তখন চলছিল এটা আমরা জানতেই পাচ্ছি, কারণ 1915 সালে বলছে, কিন্তু এ সত্ত্বেও উনি বলছে যে আমি এগুলো কখনো উপলব্ধিই করিনি। অর্থাৎ তার বাল্যকালটা কতটা ভালো একটা ঘরে তৈরি হয়েছিল। ইন 1869 Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier School in Calcutta. 1869 সালে বোস জয়েন করেছিল হিয়ার স্কুলে, আর তার ঠিক 6 বছর পরেই তাকে ভর্তি করানো হয়েছিল সেন্ট জেভিয়ার স্কুলে, যেটা কলকাতায় অবস্থিত। হি পাসড দি এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। উনি এন্ট্রান্স এক্সামিনেশন প্রবেশিকা পরীক্ষায় পাশ করলো এবং সেন্ট জেভিয়ার্স কলেজেও প্রবেশ করলো। It was here that he came in contact with
Jesuit Father Eugene Lafont, who played a significant role in developing his interest in natural science. এইখানেই তিনি পরিচয় আসলেন জেসুইট ফাদার ইউজিন লেফন্টের, যিনি কিনা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার এই ন্যাচারাল সায়েন্সের প্রতি উৎসাহটাকে বাড়িয়ে তোলার জন্য। উনি যে প্রকৃতি বিজ্ঞানের ওপরে যে গবেষণা করেছেন, এত বড় বিজ্ঞানী হয়েছেন, তার উৎসাহটা পেতে তাকে অনেকটা সাহায্য করেছেন জেসুইট ফাদার ইউজিন, যার সাথে কিনা তার পরিচয় হয় সেন্ট জেভিয়ার্স কলেজে, যে জেভিয়ার্স কলেজে উনি প্রবেশিকা পরীক্ষা দিয়ে তারপরে প্রবেশ করার অধিকার অর্জন করেন। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science. তারপরে বোস ইংল্যান্ডে যান এবং সেখানে গিয়ে ক্রাইস্ট কলেজ, কেমব্রিজ এ গিয়ে তিনি ন্যাচারাল সায়েন্স নিয়ে পড়াশুনো করেন। In 1884, he received the natural science tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. 1884 সালে তিনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে একটা উপাধি পান, সেটা কি ন্যাচারাল সায়েন্স ট্রিপোজ, আর বিএসসি ডিগ্রিটা উনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে অর্জন করেন। দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিশিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। তার পরের বছরই অর্থাৎ 1885 সালে ফিজিক্সের একজন অফিশিয়েটিং প্রফেসর হিসেবে প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র বসু যোগদান করেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু গবেষণার কোনো সুবিধা তাকে দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস। আবার তার যে ইউরোপিয়ান কলিগগুলো ছিল তাদের থেকে তাকে কম টাকা বেতন দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট। বোসের আত্মসম্মান ছিল বেশ উল্লেখযোগ্য। অ্যান্ড ন্যাশনাল প্রাইড, আর পাশে জাতির প্রতি গর্ব। দেয়ারফোর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, তাই প্রতিবাদ স্বরূপ করলেন কি, হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। তাই তিনি যে কাজের জন্য ওনাকে নেওয়া হয়েছিল পড়ানোর জন্য, সেই কাজটা উনি ক্রমাগত চালিয়ে গেলেন ধারাবাহিকভাবে 3 বছরের জন্য, কোনো রকম স্যালারি না নিয়ে, বেতন না নিয়ে। Finally, the director of public instruction and the principal offered him a permanent teaching post. শেষ পর্যন্ত পাবলিক ইনস্টিটিউশনের যে ডিরেক্টর ছিলেন এবং প্রিন্সিপাল তাকে একেবারে স্থায়ী শিক্ষকের জায়গা দিলেন। এখানে শেষ হচ্ছে আমাদের ইউনিট 1। এবার ইউনিট 2 শুরু করছি। ইউনিট 2, লেটস কন্টিনিউ। বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। বোস কিন্তু বেশ কিছু ইন্দ্রিয়গ্রাহ্য যন্ত্রপাতি তৈরি করেছিলেন। One of them is the crescograph, which is used to measure the growth rate of plants. তাদের মধ্যে একটা হলো ক্রেস্কোগ্রাফ, যেটা কিনা ব্যবহার করা হয় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য। Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. তার বিভিন্ন গবেষণার মাধ্যমে বোস দেখিয়েছিলেন যে উদ্ভিদেরাও একেবারে মানুষের মতোই আচরণ করেন, যদিও সাড়া দিতে প্রাণীদের থেকে উদ্ভিদরা কিছুটা বেশি সময় নেয়। তাও হি প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। তিনি এটা প্রমাণ করেছিল যে মানুষের মতোই উদ্ভিদেরাও তাপ, ঠান্ডা, আলো, আওয়াজ আরও অন্যান্য বাইরে থেকে কোনো রকম উদ্দীপনায় সাড়া দেয়। By injecting poison into a living plant, Bose showed that they react in the same manner as we do. একটা জীবন্ত প্রাণীর মধ্যে বিষ দিয়ে বোস এটা দেখিয়েছিল যে আমরা ঠিক যেরকমভাবে তার রিয়্যাক্ট করব বিষ প্রদান করলে, ঠিক সেই রকমই গাছটাও করেছিল। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. J.C. Bose ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওপরে যে বৈজ্ঞানিক গবেষণা ছিল সেটা 19 শতাব্দীর শেষ দিকে করেছিল, অর্থাৎ 19 শতাব্দী বলতে 1801 থেকে 1900 সাল পর্যন্ত। ওই শেষের দিকটাতে উনি এই গবেষণাগুলো বেশি করেছিল। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. ইটালির বিজ্ঞানী মার্কনি তারহীন টেলিগ্রাফি আবিষ্কারের অধিকারপ্রাপ্ত হন। Instead of looking for commercial benefit for his inventions, Bose made his inventions public in order to allow others to advance further along
দ্য লাইন্স অফ হিজ রিসার্চ। তার আবিষ্কার থেকে কোনো রকম বাণিজ্যিক সুবিধা লাভ করার চিন্তাভাবনা না করে বোস পাবলিকের কাছে তার রিসার্চের খবরটা পৌঁছে দেয়, যাতে খুব তাড়াতাড়ি করে তার গবেষণার উপর থেকে আরও সামনের দিকে মানুষ এগোতে পারে। হাউএভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রি-ইভ্যালুয়েটেড। যাই হোক না কেন, ইতিহাসে বোসের জায়গা আজকাল কিন্তু আবার নতুন করে মূল্যায়ন করা হচ্ছে, অর্থাৎ ওনাকে কিন্তু এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ হতেই পারে যে তখনকার দিনে ভুল মানুষের নামে আবিষ্কারটা করলো। এদিকে জগদীশচন্দ্র বসু রেডিও আবিষ্কারের যে মূল বিষয়টা তিনিই আবিষ্কার করলেন, কিন্তু ইটালির বিজ্ঞানী মার্কনি তার কৃতিত্বটা পেয়ে গেলেন। তো সেই কৃতিত্বটা আজকাল কিন্তু আবার নতুন করে মূল্যায়ন করা হচ্ছে, তাই কিছুটা হলেও বোস ইতিহাসে জায়গা পাচ্ছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1917. তো আমাদের এই মহান ভারতীয় বিজ্ঞানীকে সম্মান দেওয়া হয়েছিল নাইটহুড উপাধির 1917 সালে ব্রিটিশ সরকারের দ্বারা। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. উনি কিন্তু আরও অন্যান্য অনেক অ্যাওয়ার্ডই পেয়েছিলেন। কি ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দি অর্ডার অফ দি ইন্ডিয়ান এম্পায়ার। নিডলেস টু সে, এটা বলাই বাহুল্য যে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে জন্মানো সবথেকে সেরা বিজ্ঞানীদের মধ্যে উনি অন্যতম। স্যার জেসি বোস রোট সেভারাল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস। স্যার জগদীশচন্দ্র বসু অনেক বই লিখেছেন, সেগুলোকে প্রকাশ করেছে, তার গবেষণার কাগজপত্র প্রকাশ করেছে অনেক বিখ্যাত বিজ্ঞান নিয়ে লেখা বইয়ের। Some of his famous books are Response in the Living and the Non-Living 1902, The Nervous Mechanism of Plants 1926, Major Mechanism of Plants 1928, etc. ওনার জীবনে লেখা কিছু বিখ্যাত বইগুলির নাম রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, যেটা 1902 সালে উনি লিখেছিলেন, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা উনি লিখেছিলেন 1926 সালে, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, যেটা উনি লিখেছিলেন 1928 সালে, ইত্যাদি। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন। জগদীশচন্দ্র বোস 1896 সালে একটা কল্পবিজ্ঞানও লেখেন, বইটার নাম হলো নিরুদ্দেশের খোঁজে। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশনস ইন বাংলা। ঘটনাচক্রে উনি কিন্তু বাংলায় লেখালেখি করা যে সমস্ত লেখক আছে তাদের মধ্যে প্রথম লেখক যিনি কিনা সায়েন্স ফিকশন নিয়ে লেখালেখি করতেন, কল্পবিজ্ঞান নিয়ে লিখতেন। ইন নভেম্বর 1907 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। 1917 সালে বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন কলকাতাতে, তার নিজের বাড়িতে, অর্থাৎ নিজের বাড়িটাতেই উনি একটা ইনস্টিটিউশন করে ফেললেন, তার নাম দিল বোস ইনস্টিটিউট। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। বিজ্ঞানের উপর গবেষণা করার জন্য উনি এটা দান করে দিলেন বোস ইনস্টিটিউটকে। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথেড ইজ লাস্ট অন 23rd November 1937। এই মহান ভারতীয় বিজ্ঞানী 1937 সালের 23শে নভেম্বর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, এটা ছিল জগদীশচন্দ্র বসুর বায়োগ্রাফি, তাকে নিয়ে লেখা, তার জীবনটাকে সংক্ষেপে তোলা। বেশ ভালো একটা টেক্সট। এখান থেকে আমরা কিছুটা ইন্সপিরেশন পাই যে উনি কতটা ভালো একটা চাইল্ডহুড উনি পান। অবশ্যই তার মা বাবার এখানে কৃতিত্বটা রয়েছে, তারপরে সেটাকে উনি ব্যবহার করে মানুষ হিসেবে কতটা ভালো তৈরি হয়েছেন। যে তারপর এই নয় যে সব কিছুকে ত্যাগ করে দেব, আত্মসম্মানের জায়গাটাকে উনি বজায় রেখেছেন, সেই উদাহরণটা আমরা পেয়েছি। আর সবথেকে বড় কথা, আমরা যে ত্যাগটা ওনার দেখলাম, যে ওনার নিজের বাড়িটাকে উনি বিজ্ঞানের উপর গবেষণা করার জন্য দিয়ে দিয়েছেন বোস ইনস্টিটিউট। তোমরা কলকাতায় গেলে এটা দেখতে পাবে, আমি নিজেও যদিও দেখেছি। এই টেক্সটের যে অ্যাক্টিভিটিগুলো আছে ওইগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? আজকের এই ভিডিওতে এতটুকু থাক, বাকি কথা পরের ভিডিওতে হবে। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম, বাই।